পণবন্দীদের উদ্ধারে গাজায় ইসরায়েলি সেনার অভিযান শুরু। গত 24 ঘন্টায় স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের একাধিক ডেরার জল, স্থল এবং আকাশপথে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনার হামলায় অন্তত 274 প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে। হামাস নিয়ন্ত্রিত স্বশাসিত গাজা কর্তৃপক্ষের দাবি, হতাহতরা সকলেই সাধারণ নাগরিক। তেল আভিভ জানিয়েছে, গত 7 অক্টোবরের অপহতদের কয়েকটি সুড়ঙ্গে হামাস বাহিনী আটক রেখেছে বলে খবর মেলার পরে নতুন করে অভিযান শুরু হয়েছে। সবচেয়ে বড় মাপের অভিযান হয়েছে গাজার মধ্য অঞ্চলের দেইর আল বালা এবং নুসাইরাত এলাকায়। এছাড়া দক্ষিণের রাফা শহর এবং উত্তরের বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবরের হামাসের হামলার জবাব দিতে গিয়ে প্রথমে বন্দুকের নলের সামনে রেখে উত্তর গাজা ফাঁকা করিয়েছে ইসরায়েলি বাহিনী। একে একে মধ্য ভূখণ্ড গ্রাস করেছে তারা। ঘরবাড়ি, হাসপাতাল ধূলিসাৎ করেছে সব। তারপর টানা হামলা চলেছে দক্ষিণের খান ইউনুসে। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিশানা গাজা ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্ত রাফা। রাষ্ট্রপুঞ্জ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অনুরোধ খারিজ করে রাফা দখলের নির্দেশ দিয়েছেন তিনি। দক্ষিণ গাজার ছোট্ট এই অঞ্চলে গা ঘেঁষাঘেঁষি করে কোনো মতে বেঁচে আছেন 10 লাখেরও বেশি মানুষ। কারো মাথার উপর ত্রিপলের অস্থায়ী ছাউনি জুটেছে, কারো তাও নেই। 2 বেলা 2 মুঠো খাবার নেই, জল নেই। দুর্ভিক্ষ মহামারী লাগলো বলে অনেকে বলছেন গাজার ছবি দেখে নাৎসি জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্প মনে পড়ে যাচ্ছে। ইসরায়েল অবশ্য সেই সব শুনতে রাজি নয়। Emeljük a nyugdíjakat 24 ঘন্টা Magyarországon. ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া থেকে পশ্চিমা দেশগুলো কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতি এড়াতে চাইলে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার ক্ষমতাসীনদের বদলে শান্তিবাদী লোক বসানো প্রয়োজন। টিভি 2কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে বাড়তি অস্ত্র পাঠানো এবং দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে যত আলাপ আলোচনা চলছে তার সবই আমাদেরকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, 2022 সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশ বলেছিল যে তারা কিয়েভকে অস্ত্র দেবে না, বরং হেলমেটের মতো প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম দেবে। কিন্তু পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে চলেছে। এই অবস্থায় এটা মোটেও বাড়তি কথা হবে না যে পশ্চিমারা এখন মূল যুদ্ধ থেকে কয়েক সেন্টিমিটার দূরে রয়েছে। যে কোনো মুহূর্তে পশ্চিম ইউরোপ অথবা মার্কিন সেনাদের ইউক্রেনের মাটিতে দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা সরাসরি যুদ্ধ থেকে এই মুহূর্তে কয়েক ইঞ্চি দূরে রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা এই বিষয়গুলো বিবেচনা করছেন না, বরং তারা যুদ্ধ চান। তবে এখনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যেখান থেকে আর ফিরে আসার পথ নেই। এবারও পশ্চিমবঙ্গকে বঞ্চিত করলেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদী। তার সঙ্গে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও 72 জন। রোববার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে টানা 10 বছরের পর আরও 5 বছরের জন্য সরকার গঠন করলেন তিনি। এদিন নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং এর পরই শপথ নিলেন অমিত শাহ। গতবারের তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবারও সম্ভবত সেই মন্ত্রণালয় থাকবে তার হাতে। চতুর্থ ব্যক্তি হিসেবে শপথ নেন নীতিন গডকরি, যিনি মোদী সরকারের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। পঞ্চম ব্যক্তি হিসেবে শপথ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পূর্ণমন্ত্রী হিসেবে সর্বশেষ শপথ নেন গুজরাট বিজেপির সভাপতি CR প্যাটেল। আর এর মধ্যে দিয়ে শেষ হয় পূর্ণমন্ত্রীদের শপথ। তারপরে শুরু হয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীদের শপথ গ্রহণ পর্ব। অর্থাৎ এবারও পূর্ণমন্ত্রী জুটল না পশ্চিমবঙ্গ বিজেপির ভাগ্যে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে 6 প্রার্থীর নাম ঘোষণা বাদ আহমেদিনেজাদ। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে 6 প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এতে গত নির্বাচনের মতো এবারও প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে। রোববার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই 6 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক 80 জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদে নাম নিবন্ধন করেছিলেন। যাচাই বাছাই শেষে 6 জনের প্রার্থিতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে। প্রার্থীরা হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুর মোহাম্মদী, সৈয়দ জালালি, আলী রেজা জাকানি, আমির হোসেন কাজী জাদে হাশেমি এবং মোহাম্মদ বাকের কলিবাব। গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট রাইসি। এরপর দেশটিতে 28 জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সাবেক প্রভাবশালী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, কিন্তু তার নিবন্ধনটি গ্রহণ করেননি গার্ডিয়ান কাউন্সিল। অন্য নির্বাচনের মতো এবারও ইরানে কোনো নারীকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়নি কাউন্সিল। এছাড়া যারা দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন চান এমন কেউই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। উত্তর কোরিয়ার বেলুনের জবাব লাউড স্পিকারে দিল দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়াকে লক্ষ্য করে লাউড স্পিকারে সম্প্রচার শুরু করেছে দক্ষিণ কোরিয়া। রোববার তারা এই সম্প্রচার করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। উত্তর কোরিয়া থেকে দক্ষিণের দিকে ময়লাবাহী বেলুন উড্ডয়নের পর এই পদক্ষেপ নিয়েছে প্রতিবেশী দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে শনিবার উত্তর কোরিয়া থেকে ময়লা ভর্তি ৩০০টি বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়, যার মধ্যে ৮০টি সীমান্তের ওপারে ফেলে দেওয়া হয়। আর এরই প্রতিক্রিয়ায় মনস্তাত্ত্বিক যুদ্ধের রূপ হিসাবে লাউড স্পিকারের সম্প্রচার ফের শুরু করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপ উত্তর কোরীয় শাসকদের জন্য অসহনীয় হতে পারে, তবে এতে উত্তর কোরিয়ার সেনা ও জনগণের জন্য আশা ও আলোর বার্তা থাকবে। ময়লাবাহী বেলুন পাঠানোর বিষয়ে উত্তরকে সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়া। সিউল বলে আসছিল যদি এগুলো পাঠানো বন্ধ না হয় তাহলে বড় লাউড স্পিকার থেকে উত্তরকে লক্ষ্য করে প্রোপাগান্ডা বাজানো হবে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে ৭ সৈন্য নিহত। পাকিস্তানের প্রশাসন রোববার বলেছে জঙ্গি অধ্যুষিত উত্তর পশ্চিমাঞ্চলে এক সামরিক বহরকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৭ জন সৈন্য নিহত হয়েছে। নাম গোপন রাখার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা VOA-কে বলেন, লাকি মারওয়াত জেলায় বোমা বিস্ফোরণের পর উগ্রবাদীরা বন্দুক নিয়ে হামলা করেছিল। নিহত সৈন্যদের মধ্যে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনও রয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা পরে এক আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে এই মারাত্মক অতর্কিত হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, যানবাহনের একটি গাড়ির কাছ থেকে এক বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। সেনাবাহিনী জানিয়েছে এই এলাকায় উপস্থিত সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চালানো হচ্ছে এবং এই জঘন্য কাজের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। ইসরায়েলের মন্ত্রিসভা থেকে বেনি গান্টসের পদত্যাগ। ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গান্টস রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গান্টসের এই পদক্ষেপ এই মুহূর্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো হুমকি নয়, কারণ তার সংসদে তার জোট সরকারে এখনও সংখ্যাগরিষ্ঠ সমর্থন আছে। তবে তিনি এখন জোটের উগ্র ডানপন্থী মিত্রদের উপর বেশি নির্ভরশীল হয়ে যাবেন। গান্টস অভিযোগ করেন নেতানিয়াহু সম্পূর্ণ বিজয়কে অসম্ভব করে তুলেছেন। তিনি বলেন সরকারের উচিত হবে গত ৭ই অক্টোবর হামাস যাদের পণবন্দি করে নিয়ে গেছে তাদের ফেরত আনাকে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আক্রমণের কয়েকদিন পরেই ইসরায়েলি সামরিক বাহিনীর এই সাবেক প্রধান নেতানিয়াহুর সরকারে যোগ দেন। সরকারে তার উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েলের গ্রহণযোগ্যতা জোরদার করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে গান্টসের ভালো সম্পর্ক রয়েছে। এর আগে গান্টস বলেছিলেন নেতানিয়াহু যদি ৮ জুনের মধ্যে গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা তৈরি না করেন তাহলে তিনি সরকার থেকে বিদায় নেবেন।